বেশিরভাগ ক্ষেত্রে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়ার বিষয়ে আমরা খানিকটা সংকোচ বোধ করি। আমাদের সামাজিক নানা ধরনের কুসংস্কার রয়েছে, কিংবা আমরা অনেকটা মানে অনেকটা পিছিয়ে রয়েছি একটি জায়গায় চিকিৎসা করার ক্ষেত্রে। সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে কিভাবে আমরা উদ্যোগ নিতে পারি? সুন্দর একটা প্রশ্ন। আমরা আসলে অনেকটাই না, আমরা অনেকটাই পিছিয়ে আছি এই জায়গাটাতে। সেই ক্ষেত্রে এই যে ধরেন যে ফার্স্ট এক্সাম্পলটাই যদি আমরা বলি, এই যে আপনি একটা টিভি চ্যানেলে যে আমরা কথা বলছি এটা নিয়ে, এটাও তো একটা ব্রডকাস্টিং, এটাও তো একটা সচেতনতার একটা ইম্পর্ট্যান্ট একটা ধাপ। সো আমরা এইটাকেই নিয়ে আমরা বলতে পারি যে আমরা সচেতনতাটা আমরা বাড়াতে পারি। এবং সচেতনতা বা চেঞ্জ কখনোই আসলে যে একটা গ্রুপ আকারে যে চট করেই হয়ে যাবে, এটা কখনো পসিবল না। চেঞ্জ সবসময় আসলে ইন্ডিভিজুয়াল লেভেল থেকে শুরু করতে হয়। দ্যাট ইজ, আমি যদি নিজে একা চেঞ্জ হব চিন্তা করি, তাহলে আমি আমার পাশের জনকেও চেঞ্জ করার জন্য চেষ্টা করব। এরকম প্রত্যেকেই যদি ওই জায়গা থেকে শুরু করে যে হ্যাঁ আমি এই জিনিসটা চেঞ্জ করব এবং আমার সাথের জনকে এই ব্যাপারটাতে অ্যাওয়ার করব, এভাবেই কিন্তু পুরো একটা ম্যাস অফ পিপল কিন্তু সচেতন হতে পারে। তারপরে হচ্ছে যে আমরা বিভিন্ন এই অ্যাওয়ারনেস রিলেটেড বা এই যে ট্রেনিং সংক্রান্ত বিষয়গুলো, যেগুলো যে এপিলেপসি হলে, অ্যাটাকটা হলে কি করবে, অনেকে করে কি যে ভয় পেয়ে দূরে সরে যায়। ওই সময়টাতে দূরে সরে যাওয়াটা তো আসলে ঠিক না। ওই সময়টাতে ওই মানুষটার হেল্পের দরকার আছে। অনেকে করে কি যে চিৎ করে শুইয়ে রাখে, কিন্তু ওই সময়টাতে সেটাও তো করা যাবে না। মানে ওই মোমেন্টে কি করবে, হ্যাঁ মুখের ভিতরে কিছু দিয়ে দেয়, ওই মুহূর্তে তো মুখের ভেতরেও কিছু দিয়ে দেওয়া যাবে না। অনেকে আছে ঢেকে দেয়, হ্যাঁ ঢাকাও তো যাবে না, তার ড্রেসগুলো আরও মানে খোলামেলা করে দিতে হবে। তাহলে এই যে তারপরে রেগুলার যে ওষুধ খেতে হবে, রেগুলার ফলো আপ মেনটেন করতে হবে, এই ব্যাপারগুলো তো সচেতন না। তাহলে ডক্টররাও যখন যখন যাকে ট্রিটমেন্ট করবে, এটা তাদেরও দায়িত্ব যে খুব সুন্দর করে সাইকো এডুকেশনটা দেওয়াটা, বা এই যে ডিজিজ প্রসেসটা এটা কি, এটা কেন হয়, এই পার্টিকুলার পেশেন্টের ক্ষেত্রে কিভাবে ম্যানেজ করতে হবে, কিভাবে ফলো আপ করতে হবে, কি করবে কি করবে না। মানে এই জায়গাটিতে আমরা যদি একটু সচেতনতা বাড়ানোর জন্য একটি বিষয় আপনার মাধ্যমে জানাতে চাই, যে অনেকে দেখা যায় যখন মৃগী রোগ অ্যাটাক করেছে, দাঁতে দাঁত লেগে গিয়েছে বা খিঁচুনি হচ্ছে চরম মাত্রায়, অনেকেই মুখটিকে হাঁ করার চেষ্টা করে, ধারালো কোনো অস্ত্র বা সামনে যা পায় যে কোনোভাবে মুখটিকে হাঁ করার চেষ্টা করে। মানে এই জিনিসটা আসলে কতটুকু যৌক্তিক? এই জিনিসটা আসলে অযৌক্তিক। হ্যাঁ ওই মোমেন্টে হ্যাঁ তার যে এয়ারওয়ে, ব্রিদিং, এগুলো যেন ঠিক থাকে, সেই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। সময়টার দিকে খেয়াল করতে হবে যে বেশি সময় ধরে কত মিনিট হচ্ছে। যদি দেখা যায় যে না আসলে অনেকক্ষণ ধরে হচ্ছে বা 5 মিনিট পর্যন্ত খেয়াল করতে পারে, তাহলে অবশ্যই ইমিডিয়েটলি হসপিটালাইজেশন করতে হবে। আর হচ্ছে যে যেটা বলছিলাম যে অ্যাওয়ারনেসের জায়গাটাতে, যে এপিলেপটিক অ্যাটাক যখন হয় তখন দেখা যায় যে মানে তেল মালিশ করছে, অনেক কিছু করছে, এরকম অনেক কিছু। তো এই ব্যাপারগুলো আসলে করা যাবে না, সায়েন্টিফিক্যালি চিন্তা করতে হবে। একটু জানতে চাই যে কিছু কিছু বিষয় এড়িয়ে যাওয়ার পরামর্শ থাকে, যে ব্যক্তির যে কোনো সময় এপিলেপটিক অ্যাটাক হতে পারে, তাই এই বিষয়গুলো থেকে জীবনযাত্রায় একটুখানি দূরে সরে থাকলে তিনি সুস্থ থাকবেন। এই পরামর্শগুলো কি হতে পারে, এবং আসলে কোন কোন উপসর্গগুলো উপস্থিত থাকলে একজন পরিবারের সদস্য বা অভিভাবকেরা আপনাদের শরণাপন্ন হবে? আসলে এই যে ট্রিগার পয়েন্টগুলো, মানে ট্রিগার ফ্যাক্টরগুলো, এগুলোর ব্যাপারে স্পষ্ট করে জানতে হয়। আমাদের খুব ইম্পর্টেন্টলি মেনটেন করতে হবে এপিলেপটিক পেশেন্টের ক্ষেত্রে যে ঘুম একটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ঘুম যদি ভালো না হয় তাহলে অবশ্যই খুব স্ট্রংলি এটা ট্রিগার করতে পারে পেশেন্টকে। তারপরে রাত জেগে জেগে ধরেন ডিভাইস দেখছে, এই যে ডিভাইস দেখার কারণে ব্রেইনের মধ্যে যে ডোপামিন রিলিজ হচ্ছে, এই ডোপামিনটাও তো ব্রেইনটাকে অনেক এক্সাইটেড করে দিচ্ছে। তাহলে এই ব্যাপারটাতেও অ্যাওয়ার থাকতে হবে। এটা ছাড়াও যে স্ক্রিন থেকে যে গামা রেটা আসছে, স্ক্রিন থেকে যে মানে ব্লু লাইটটা আসছে, সেটাও অবশ্যই পেশেন্টের জন্য ক্ষতিকর। অ্যান্ড দেন হচ্ছে যে পেশেন্ট যেটা শুরুতে বলেছিলাম যে ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোতে ভোগে, পুয়ার সেলফ এস্টিম অর্থাৎ আত্মবিশ্বাসের অভাব, এবং কারো কারো ক্ষেত্রে অনেক ফ্রিকুয়েন্টলি অ্যাটাক যদি হয়, ব্রেইনের যে কাঠামোগত পরিবর্তন হয় সেটা একটু মেনশন করেছিলাম, সেখানে সেটার জন্য হয় পুয়ার কনসেন্ট্রেশন, মেমোরিতে ইম্পেয়ারমেন্ট হয় কারো কারো ক্ষেত্রে। এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে কিনা, পেশেন্টটা আগে খুব স্বতঃস্ফূর্ত ছিল,
এখন হঠাৎ করে চুপ হয়ে গেল কিনা, হঠাৎ করে মন মরা থাকে কিনা, একা একা থাকে কিনা, কারো কারো ক্ষেত্রে খুবই ডেঞ্জারাসলি যে ব্যাপারটা দেখা যায় সুইসাইডাল আচ্ছা। থটস চলে আসে, ওই যে ওয়ার্থলেসনেস থাকে, হোপলেসনেস থাকে, এগুলো। তাহলে ডিপ্রেশনের যে ফিচারগুলো আছে, হ্যাঁ, যে মন মরা হয়ে যাওয়া, কোনো কিছুতে আনন্দ না পাওয়া, সুইসাইডাল থটস চলে আসা, কোনো কিছুতে মানে ইন্টারেস্ট পাচ্ছে না, মোটিভেশন নাই, খাওয়া দাওয়ার পরিবর্তন, ওজনের পরিবর্তন, আরো অনেকগুলো 9টা সিমটমস আছে। তারপরে অ্যাংজাইটি অ্যাটাক যখন হয়, হ্যাঁ, এইগুলো করে কি যে ব্রেইনের তো কর্টিসল হরমোন তখন বেড়ে যায় অ্যাংজাইটির সময়টাতে, ওইটাও কিন্তু ব্রেইনে হচ্ছে এক্সাইটমেন্টটা তৈরি করে। আচ্ছা। এবং প্রতিটা ব্যাপারই কিন্তু আসলে বায়োলজিক্যাল এক্সপ্লেনেশন আছে এবং ক্লোজলি রিলেটেড।